হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে জানালেন রাষ্ট্রপতি। দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জামায়াতের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাঠ দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। এছাড়া পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে শক্তিশালী করতে পারে বলেও জানান রাষ্ট্রপ্রধান। এছাড়া বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসার জন্য পাটজাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের আহ্বানও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নির্বাচিত দলীয় এমপিদের নিয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে কর্মশালা উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালার শুরুতে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধানগুলো নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করার পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য বলেও জানান তারা। আগামী 12 মার্চ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলাম। শুক্রবার জুম্মার নামাজ শেষে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন বিজয় সরণি হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী। আর অন্তর্বর্তী সরকারের থেকে বিএনপির হয়ে কাজ করার উপহার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক উপদেষ্টা খলিলুর রহমান। এই সময় এই দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় লোক বসানোর মাধ্যমে অতীত রাজনীতি ফিরে আসছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। এবং দেশের জুডিশিয়ারি বিচার বিভাগে যারা আছেন, সৈয়দ রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন। দেশে পর্যাপ্ত তেল মজুত আছে উল্লেখ করে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনকালে কথা জানান তিনি। তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। চাপ সামলাতে বাংলাদেশেও দাম সমন্বয় করা হতে পারে জানিয়ে তিনি বলেন, যতটুকু সম্ভব তেলের দাম যাতে না বাড়ে সরকার সেই চেষ্টা করবে। আমি সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি
তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে যেটুকু মজুত আছে এবং আগামী সপ্তাহে আমাদের যে কার্গোগুলো ভেটবার জন্য আমরা কনফার্মেশন পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। কিন্তু আপনারা নিজেরা জানেন, গণমাধ্যমে এটা আপনারা তুলে ধরেছেন, গত কয়েকদিনে স্বাভাবিক যেটুকু চাহিদা থাকে তার থেকে 2 থেকে 3 গুণ কিন্তু আমরা সাপ্লাই দিয়েছি, তারপরে কিন্তু এরকমের একটি অস্থিরতা আমরা দেখা যাচ্ছে। এনসিপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এনসিপির যাত্রা বইটিতে এনসিপির অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এনসিপি কে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোম্যাটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে ছড়ানো হয় যে এনসিপি এটা বলেছে বা এনসিপি এই ইস্যুতে পজিশন নিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনসিপি আসলে কি চায়, আসলে কি বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কি পজিশন নিয়েছে, হয়তো বিচ্ছিন্নভাবে একজন নেতা দুজন নেতা পজিশন, এনসিপির আনুষ্ঠানিক অফিসিয়াল পজিশন সেটা বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়েছে বা কষ্ট করে এটা আসলে বোঝার চেষ্টা করে নাই অনেক। এই বইটা পড়লে অ্যাটলিস্ট এনসিপি বিভিন্ন ইস্যুতে তার অবস্থানগুলো কি ছিল এবং যতগুলো ইস্যু এসেছিল সেই সময়, সেই সবগুলো ইস্যুকে কিন্তু এনসিপি সেই সময় অ্যাড্রেস করেছে, জাতীয় নাগরিক কমিটি সেই সময় অ্যাড্রেস করেছে, কর্মসূচি দিয়েছে। সংস্কার বা সাংবিধানিক সংস্কার ইস্যুতে এনসিপির যে দৃঢ় অবস্থান সেটার কথা এখানে আছে। রমজানের মাঝামাঝি সময়ে এসে ফের দাম বেড়েছে মুরগির। সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও তেলের বাজারে বিরাজ করছে অস্বস্তি। বিক্রেতারা বলছেন, তেলের ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে চেষ্টা করছে সয়াবিনের দাম বাড়ানোর। সহকর্মী সায়ন সাব্বিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাকিবুর রহমান। সপ্তাহের ব্যবধানে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে 180 থেকে 190 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি কেজি এখন 230 টাকা। 7 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত। মুরগির বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর নতুন করে বাড়তি চাপ তৈরি করেছে। ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও চড়া। কক মুরগি কেজি প্রতি প্রায় 350 টাকা, লেয়ার 360 টাকা এবং দেশি মুরগি 730 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় দাম বাড়তেই মুরগির। ব্রয়লার না, ব্রয়লারের দামও বাড়ছে, পাকিস্তানি দামও বাড়ছে। এর উদ্দেশ্য মাঝখানে পৌষ মাসে তো মাঘ মাসে তো শীত থাকে, শীত থাকাকালে ক্ষণে ঠান্ডা ক্ষণে গরম। আপনার ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগি খামারে ওড়াই নাই, ছোটো ছোটো কোম্পানি যারা বড় বড় কোম্পানি ওরা ওড়াইছে। এই জন্য ছোটো কোম্পানিতে মুরগি নেই, বড় কোম্পানিরা দামে ব্যস্ত আছে। এদিকে রমজানের শুরুতে সবজির বাজারে চড়া দামের কারণে ক্রেতাদের ভোগান্তি দেখা দিলেও 2 সপ্তাহ পার হতে না হতেই বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। রোজার মাঝামাঝি সময়ে বাজারে বেশিরভাগ সবজির দাম কমে 70 থেকে 80 টাকার মধ্যে নেমে এসেছে। এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। আগের তুলনায় লেবুর দাম আগে যা ছিল এখনও একটু এরকমই আছে, একটু 180 টাকা, আবার একটু ছোটো সাইজেরটি আছে 60 টাকা। আর মোটামুটি শসা, টমেটো এগুলোর দাম কমছে। লেবুর দামটা একটু মোটামুটি ভালোর মধ্যেই আছে। আর নাহলে সবজির দাম কম, বেগুনের দাম কমে গেছে। বেগুন 80 টাকা কেজি লম্বা বেগুন। আর তারপর আপনার করলা ছিল 300 টাকা কেজি, করলার দাম কমে গেছে, করলা 140 টাকা কেজি। তবে ঈদের আগেই হঠাৎ করেই বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিচ্ছে। বিক্রেতারা বলছেন, তেলের দাম ঈদের আগেই বাড়তে পারে। সয়াবিন তেল তো আজকে বেশ কিছুদিন যাবৎ ক্রাইসিস। কোম্পানির কাছে আমরা যেভাবে চাই কোম্পানি এভাবে আমাদেরকে দেয় না, মানে অল্প অল্প করে দেয়। আমাদের লাগে 5 কার্টন, আমাদেরকে 1 কার্টন বা 2 কার্টন করে তেল দেয়। তেল শুনতেছি তেলের দামও নাকি বাড়বে, কারণে বাজার শর্ট রাখছে ওরা। ঈদের আগে বাজার নাগালের মধ্যে থাকবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। ঈদের আগে আবারও ঊর্ধ্বমুখী মুরগির বাজার। ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এদিকে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। মানভেদে লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম হওয়ায় দাম এমন। সায়ন সাব্বির, বিজয় টিভি,
ঢাকা। যুদ্ধ অবস্থার কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও 33টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই নিয়ে গত 7 দিনে মোট 245টি ফ্লাইট বাতিল হলো। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোর ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এই 6টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটের ফ্লাইট চালু আছে। বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েতের 4টি, কাতারের 4টি, এমিরেটসের 4টি, এয়ার আরাবিয়ার 6টি, জাজিরা এয়ারওয়েজের 4টি, ফ্লাই দুবাইয়ের 2টি, গালফ এয়ারের 2টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 5টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি। এর আগে গত শনিবার 23টি, রোববার 40টি, সোমবার 46টি ও মঙ্গলবার 38টি, বুধবার 28টি ও বৃহস্পতিবার আরও 34টি ফ্লাইট বাতিল হয়। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার কসবা নামক এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, খুলনাগামী একটি বাসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে এর চালক সহ 5 জন গুরুতর আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক সহ 2 জন মারা যান। এদিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। পঞ্চগড়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম। জানান, গত 27 ফেব্রুয়ারি সদর উপজেলার যুগিভিটা এলাকায় মোহাম্মদ নুরুল্লাহ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই সময় স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি স্মার্টফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় গত 4 মার্চ পঞ্চগড়ের গারাতি, ছিটমহল, পুকুরিডাঙ্গা সহ বিভিন্ন এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলমকে তার নিজ এলাকা যুগিভিটা থেকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত একটি স্মার্টফোন, একটি সিম কার্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় 1,50,00,000 টাকার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্যটি নিশ্চিত করেছেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে টেকনাফ থানার জালিয়াপাড়া সংলগ্ন একটি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় 1,50,00,000 টাকা মূল্যের 30,000 পিস ইয়াবা জব্দ করা হয়। এই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনি কার্যক্রম নেওয়া হয়েছে। এদিকে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কোস্ট গার্ড কর্মকর্তা। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আগামীকাল দুপুর 2:15 মিরপুরেই বাংলাদেশ এ দলের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একদিন বিশ্রাম নিয়ে 9 ও 10 মার্চ আবার অনুশীলনে ফিরবে বাংলাদেশ। এদিকে সূচি অনুযায়ী আগামী 9 মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর 11 মার্চ শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। দ্বিতীয় ম্যাচ 13 মার্চ এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে 15 মার্চ। এই 3টি ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2:15 শুরু হবে। নারী এশিয়ান কাপে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে
5-0 গোলের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এদিন ম্যাচের প্রথমার্ধের শুরু থেকে চাপে ছিল লাল সবুজের মেয়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ের 5ম মিনিটে পেনাল্টি থেকে মিয়ং ইয়ং জং এর গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। 2 মিনিট পর কিম কিয়ং ইয়ং এর গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। দ্বিতীয়ার্ধেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। 62 মিনিটে চা উং ইয়ং তৃতীয় গোল করেন। এরপর আবারও গোল করেন কিম কিয়ং ইয়ং। ম্যাচের শেষ মিনিটে ইয়ং কিং 5ম গোলটি করলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে আফিদা খন্দকারের দল। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে জানালেন রাষ্ট্রপতি। দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং সাবেক 2 উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জামায়াতের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রিজওয়ানা তন্নিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।